অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক। তর্ক করার আগে সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। শর্ট সার্কিট হচ্ছে বেশি। অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রণংদেহী মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্যেও তৃণমূলের কাটা হয়েছে পুরসভাগুলি। লোকসভা ভোটের ফল অনুযায়ী শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্যের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুরপ্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীনভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী, পুরসভা থেকে পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বিধায়ক থেকে এসডিও, পুর প্রশাসক থেকে বিএলআরও নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। লোভ বেড়ে যাচ্ছে। আজকে মিটিং ডেকে উনি যা বলেছেন তাতে কার্যত আমরা যা বলেছিলাম যে ঠিক বলেছি, অনেক পরে হলেও মুখ্যমন্ত্রী তা বললেন। কেন বললেন সে ভিন্ন কথা, কিন্তু আমরা যা বলেছিলাম ঠিক বলেছিলাম। মুখ্যমন্ত্রীর কথার মধ্য দিয়ে তা পরিষ্কার হয়ে গেল। লুঠেরাদের পৌরসভা চলছে, লুঠের রাজত্ব চলছে পরিষেবা। নদিয়ার তাহিরপুর বাদে রাজ্যের সব পুরসভাতেই তৃণমূলের একাধিপত্য, আর লোকসভা ভোটে সেই পুরো এলাকাতেই পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল। এই আবহে কলকাতা পুরসভা থেকে শুরু করে বিধাননগর, হাওড়া থেকে বালি, উত্তরের শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডিএ থেকে হলদিয়া দীঘা উন্নয়ন পর্ষদ, পুর প্রধান থেকে পুর প্রশাসক, মুখ্যমন্ত্রীর ক্ষোভ থেকে রেহাই পেলেন না কেউ। রিভিউয়ের হুঁশিয়ারি দিলেন তিনি। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে, এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে, এবং যেখানে এসিবিকে রাখা হবে, এবং যেখানে সিআইডিকে রাখা হবে। এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে। অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক। তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না। সল্লেক আমার লজ্জা লাগছে। ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন, কারোর সাথে আলোচনা করেন না, গায়ের জোরে চলেন। কোনো কাউন্সিলর না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না। দিদি অন্যায় কিচ্ছু বলেনি, কিন্তু আমার মনে হয় যে অত্যন্ত এই দল 1998 সাল থেকে করে আসছি, অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে। আমার মনে হয়, আমার তো কোনো গায়ে লাগার কোনো ব্যাপার নেই। এখন দিদি বলেছেন যার গায়ে লাগার ব্যাপার আছে তার গায়ে লাগবে, তার দোষে আমি সাব্যস্ত হব, দোষী সাব্যস্ত হব, এটা ঠিক নয়। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি
জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? কেন? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? শর্ট সার্কিট হচ্ছে বেশি। অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটির মতো করে মিউনিসিপ্যালিটিকে দেবে না। মিউনিসিপ্যালিটির সাথে একটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত। শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না। হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো। তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো? কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না। এটা আপনার করে খাওয়ার জায়গা নয়। আমি তো নিজে ববিকে বলেছিলাম যে একটা কড়া আইন নিয়ে এসো, যাতে বেআইনি G+2 এর স্যাংশন, G+5 সে কেউ কাউকে মানেই না। এমন একটা কালচার তৈরি করে গেছে এর আগের মেয়র, যে কালচারটা হাওড়ার সংস্কৃতিকে শেষ করে দিয়ে গেছে, সব কিছু শেষ করে দিয়ে গেছে। তা সুতরাং সেই অবস্থা থেকে একটা শক্তিশালী পুরবোর্ড যেমন দরকার, এবং সকলকে স্বচ্ছ হতে হবে। যারা কাজ করছে তাদের স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। আমি কোনো অবহেলা শুনবো না, আমি বলে দিলাম। পারফরমেন্স রিভিউও হবে। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড় পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। ইল্লিগাল কনস্ট্রাকশন চলছে তো চলছেই, আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না, ইচ্ছা মতো। এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের। পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে আর তোলাবাজি করে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে এক পয়সাও পায় না পার্টি পায়? যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি, আমি মানুষকে দেখবার জন্য এসেছি। পরিষ্কার বলে দিচ্ছি, এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়।
ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ কার কোন মিনিস্টার বলছে শুনবে না। কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার কারো কারো অভ্যাস হয়ে গেছে যতটা পারি ইনকাম করে নি, এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না, লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। আসলে এগুলো কিছুই নয়, এগুলো জমি চিহ্নিত করা। প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না, যে জমি এখনো পড়ে আছে, এগুলো চিহ্নিত করা, তারপরে এগুলো নিলাম হবে, সরকারের কোষাগারে টাকা আসবে। ভাঁড়ের মা ভবানী, আসল গল্প এখানে। আমাকে ভয় দেখাবেন না, আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ কার কোন মিনিস্টার বলছে শুনবে না। নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন আর স্ট্রোকে কোনো কাজ করবে না। কোথাও কিছু যদি কেউ কাজ না করেন, কোথাও যদি মানুষের অসন্তুষ্টি ক্ষোভের কারণ থাকে, সেগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেত্রী ঠিকঠাক করে দেন, নির্দেশ দেন, বার্তা দেন, ব্যবস্থা নেন, সময়োপযোগী ব্যবস্থা নেন, বার্তা দেন। আর এই অবিরাম শুদ্ধিকরণের প্রসেসটা চলছে বলেই প্রত্যেকটি নির্বাচনে ধারাবাহিকভাবে তৃণমূলই ভালো করে, বাকিরা ভালো করে না। জনকল্যাণমূলক যে নীতিগুলো সরকার নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে কিন্তু গ্রামের মানুষ উজাড় করে ভোট দিয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমরা পুরসভার এই ভোট শেয়ারিংটা দেখি, তাহলে আমরা দেখব যে শহরের মানুষ, শিক্ষিত মানুষ বা শহর ভিত্তিক যে মানুষের বসবাস, তারা কিন্তু সেইভাবে তৃণমূলকে ভোটটা দেয়নি। এটা হয়তো তিনি বুঝতে পেরেছেন। অনেক দিন ধরে এনক্রোচমেন্ট হচ্ছে, অনেক দিন ধরে বাড়ি পুকুর বুঝিয়ে জলাজমি জমিয়ে বাড়ি বানানো হচ্ছে, ইনডিসক্রিটলি ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, এই কথাগুলো যেগুলো উনি তুলেছেন, রাস্তাঘাট কাঁচা হয়ে যাচ্ছে, জোকাতে, এমনকি উনি নাম ধরে ধরে ব্যক্তিদেরকে ধরেছে। তাহলে হঠাৎ এই কথাগুলি এখন তিনি এই বিশাল জয়ের পরে কেন বলছেন? কারণ তিনি পলিটিক্যালি এই বিষয়গুলোকে রেকটিফাই করে নিতে চাইছেন আসন্ন নির্বাচনের আগে। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না, কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আজকে আমার বলার দিন, আপনাদের বলার দিন নয়, আপনাদের শোনার দিন। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস, বিধাননগর এমসি, আসানসোল এমসি, রায়গঞ্জ অ্যান্ড কন্টাই, সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব।
এগুলো ভেঙে দেবো আমি একদম। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি। 2011 সাল থেকে 51,500 কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি, যা চেয়েছেন সব দেয়া হয়েছে। অথচ দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না, এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে। জমি দখল করেছে যারা, তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে, এবং বিজেপিতে এই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের। এ তো আরো মারাত্মক। অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে। তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি। দুটো পৌরসভাকে রাখেননি, তাহিরপুর এবং ঝালদা। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে ওর দলের অনুগতরা চোর, তাদের উনি মিটিং ডেকেছেন জকা দেবার জন্য। তাহিরপুরকে ডাকার সাহস পাননি। স্বচ্ছতার সাথে কাজ হয়, ওখানে বকাঝকা দেবার যোগ্যতা মুখ্যমন্ত্রীর নেই। ওর অনুগতরা চোর এবং লুটেরা, মানুষের পরিষেবা দেয় না, মুখ্যমন্ত্রী স্বীকার করলেন। সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে জবরদখল নিয়ে রুদ্রমূর্তিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা, যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না? ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। সবই বিল্ডিং পাস করবার জন্য, প্ল্যান পাস করার জন্য ব্যস্ত, কারণ টাকা পাবে। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যেদিন জবরদখল উচ্ছেদ নিয়ে এরকম কড়া বার্তা দিলেন, সেদিনই হাইকোর্টের নির্দেশের পরেও উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। দেখা গেল এই ছবি। মোতায়েন করা হয়েছে পুলিশ, আনা হয়েছে পে লোডার। প্রতিবাদে স্লোগান দিচ্ছেন এলাকার বাসিন্দারা। হাইকোর্টের নির্দেশের পরেও উচ্ছেদে গিয়ে সোমবার এভাবেই বাধার মুখে পড়ল পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থল মাঝেরহাট স্টেশনের কাছে হেলেন কেলার সরণি। পোর্ট ট্রাস্টের অভিযোগ, এখানে থাকা তাদের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। সেই জমির ওপর তৈরি হয়েছে ঝুপড়ি, ক্লাব সহ অনেক কিছু। এ নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হলে জমি খালি করার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো সোমবার সকালে জমি খালি করার জন্য পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু বাধা দেন বাসিন্দারা। অভিযোগ, 50-60 বছর বসবাস করার পরেও নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে তাদের। এখানে লাস্ট 70 বছর ধরে আছি, ঠিক আছে। আমরা কি, আমার দাদা পরদাদা বাবারা সব থাকতো, ঠিক আছে, সব ছিল এখানে। এই জায়গাটা আমরা সব রোজ কামাই রোজগার আছি, ঠিক আছে, রোজ কামাই রোজ খাই। এখানে না কোনো নোটিশ না কোনো কিছু। আমরা তো এখানে পোর্টের জায়গা এটা নিয়ে যাচ্ছি না, আমরা পোর্টের কোনো দখল করি নেই। এইটা ফুটপাত আছে, পোর্টের গেটটা ওখানে, এইটা বরগলানো হয়েছে কি মরিজদের অ্যাম্বুলেন্স যাবার অসুবিধা হয়, মরিজদের অসুবিধা হয়। কিন্তু আপনি দেখতে পারবেন কি, আমাকে দেখিয়ে দিন পোর্টের গেটটা কোথায়। আমাদের আপনারা দেখে, উকিল সাহেব আছেন, দেখিয়ে দিন কি পোর্টের গেট এখানে কোথায়। এখানে অ্যাম্বুলেন্স, পোর্টের গেট হচ্ছে এখান থেকে 600 মিটার দূর। এখানে পোর্টের গেট হচ্ছে 600 মিটার দূর। এইটা ব্যাক সাইড আছে, পোর্ট হসপিটালের ব্যাক সাইড আছে। আমরা সব সময় এখানে কোঅপারেটিভ। আমাদের ছেলে কোনো ক্রাইমে নেই, কোনো কিছু নেই, কোনো নোটিশ দেওয়া হয় নাই। সো এটা জোর জবরদস্তি হচ্ছে। মহিলাদের অভিযোগ, উচ্ছেদের নামে ভেঙে দেওয়া হচ্ছে ছোটদের স্কুল। এখানে বাচ্চাদের পড়াশোনা দেখে নিন, আমাদের দুটো এনজিও চলে, একটা রাইট ট্যাগ আর একটা ওয়ারে। আমাদের বাচ্চারা সব ড্রয়িং করেছে, সব আমাদের বাচ্চারা ড্রয়িং করেছে, কিন্তু ওরা এটাই একটা পার্টি অফিস বলে ভেঙে দিয়েছে। বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় কাজ, যদিও উচ্ছেদের সিদ্ধান্তে অনড় বন্দর কর্তৃপক্ষ। অর্ডার হয়েছে, তারপরে এসছি। ইভেন আজকে সকালবেলা পুলিশ গেছিল কোর্টে অর্ডার চেঞ্জ করার জন্য, পুলিশ কোর্ট তাড়িয়ে দিয়েছে, বলেছে আগে আগে কাজ করো, তারপরে কিছু হলে তখন আসতে। এখন এখানে এসে এখন যদি পুলিশ অ্যাসিস্ট্যান্স না করে তাহলে তো কিছু করার নেই, তাহলে আমাদেরকে কোর্টে গিয়ে বলতে হবে এইভাবে উল্টো পাল্টা যে কি হচ্ছে এখানে, যে কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স হচ্ছে না। 50 साल से रहे या 500 साल से रहे, किसी के जबरदस्ती रहने, मेरा जगह में कोई घुस के बैठ जाएगा तो उसका जगह हो जाएगा, चाहे 5 दिन रहे चाहे 50 दिन रहे। आपका घर में हम घुस के कल बैठ जाएंगे तो आपका मेरा घर हो जाएगा। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করলেও সেখানে ডাক পায়নি রাজ্যের একমাত্র সিপিএম শাসিত পুরসভা তাহিরপুরের কেউ। 2022 সালের পুরসভা ভোটে নদিয়ার তাহিরপুর পুরসভায় জিতেছিল সিপিএম, কিন্তু সেখানকার কেউ সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পাননি। পশ্চিমবঙ্গের মধ্যে তাহিরপুর একটা পৌরসভা, কিন্তু দেখা গেল গভর্নমেন্টের যে চিঠিটা পাঠিয়েছেন তাতে যে চিঠিটা লেখা আছে, প্রথমেই দেখা আছে অল এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড মিউনিসিপ্যালিটি এক্সেপ্ট তাহিরপুর অ্যান্ড ঝালদা পৌরসভা। এটাই সবচাইতে একটা কলঙ্কতম দিন আজকে তাহিরপুরের জনগণের কাছে। তাহিরপুরের মানুষও খুব মর্মাহত। পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভাগুলো যদি তার প্রতিনিধিত্ব করার জন্য চেয়ারম্যানকে পাঠিয়ে থাকেন, আমাদের অপরাধটা কোথায়? আমরা কি বামপন্থী পৌরসভা বলে আমাদের অপরাধ? এই দিন এই নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ দেখান সিপিএম নেতৃত্ব। তাহিরপুর 2015 সাল থেকেই বামফ্রন্ট পৌর বোর্ড পরিচালনা করছে এবং বিগত দিনে যত প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী চেয়ারম্যানদের নিয়ে ডেকেছেন, কোনো বৈঠকে হচ্ছে তাহিরপুরের চেয়ারম্যানকে ডাকেননি। এটা চূড়ান্ত দলতন্ত্রের নির্লজ্জ নজির, এটা গণতন্ত্রের প্রতি আক্রমণ এবং এটা গোটা তাহিরপুরবাসী, সেই তাহিরপুরবাসীকে হচ্ছে তারা অপমান করেছেন। তাহিরপুরের পাশাপাশি বৈঠকে ডাক পায়নি পুরুলিয়া ঝালদা পুরসভাও। 2022-এর পুরো ভোটে পুরুলিয়ায় ঝালদায় জিতেছিল কংগ্রেস, তবে ঝালদায় বোর্ড গঠনের ঠিক আগে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তারপর আদালতে মামলা, দল ভাঙা করা ঘিরে বহু টানাপোড়েন দেখেছে ঝালদা। শেষ অবধি কংগ্রেসের জেতা ঝালদা পুরসভা দখল করে তৃণমূল। এই পুরসভাও নবান্নর বৈঠকে ব্রাত্য। আমি কি করে জানবো উনি এখন কি বলেছেন না বলেছেন এবং কি ওনাদের কাছে রিপোর্ট আছে, কি মেসেজ আছে, সেটা তো আমি এখন আপনাকে বলতে, আমি তো জানিনি। আর আমার একটা এখতিয়ারের বাইরে উনি কি চিন্তাধারা করেন, মুখ্যমন্ত্রীর চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা কি হতে পারে? হতে পারে না। খুব আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। আমি মেনে নিলাম যে তাহিরপুরকে ডাকেনি, সেটা বামফ্রন্ট পরিচালিত পৌরসভা, সেটাও একটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের যে পৌরসভাগুলোকে ডাকা হয়েছে সেই পৌরসভার মধ্যে তাহিরপুর নিশ্চয়ই একটা পৌরসভা, তাকেও ডাকা উচিত ছিল। কিন্তু আমার ভাবতে আশ্চর্য লাগছে এবং একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন বা ওনার কাছে সঠিক খবর নেই যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ বাপি পরে আমি দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে, তারা কিভাবে নেবে। কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের, অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই, এটা তাদের নিজস্ব ব্যাপার। সেই জন্যই যাই হোক, তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না, তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে। কখনো একের পর এক পুরসভার নাম করে করে ক্ষোভ উগরে দিলেন, কখনো তৃণমূল কাউন্সিলরদের ভূমিকা নিয়ে তীব্র ভৎসনা করলেন, ছাড়লেন না আমলা থেকে পুলিশকেও। সোমবার নবান্নের বৈঠকে এমনই রুদ্রমূর্তিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি, সেই পঞ্চায়েত রাখার দরকার কি? কিন্তু আচমকা পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রী এভাবে ক্ষোভে ফেটে পড়লেন কেন? বিরোধীদের দাবি, লোকসভা ভোটে সার্বিকভাবে তৃণমূল ভালো ফল করলেও রাজ্যের পুরো এলাকাগুলির ফল তার মনে ভয় ধরিয়েছে। লোকসভার পুরসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জেলার পুরো এলাকাগুলির অধিকাংশেই বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে 1 নম্বরে রয়েছে বিজেপি, তৃণমূল 41টিতে, কংগ্রেস 3টিতে প্রথম স্থানে এবং 3টি পুরসভা তাই হয়ে রয়েছে। আমি প্রায় 1 ঘন্টা বকাবকি করলাম, এটাকে বকাবকি হিসেবে মেনে নেবেন না, মানুষের কাজ হিসেবে মেনে নেবেন। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে। আমাদের যতটুকু দরকার ততটুকু তো সবার আছে, তাহলে আজকে নতুন করে এই সব বেআইনি জিনিস আমায় কেন বরদাস্ত করতে হবে? আমি পরিষ্কারভাবে আপনাদের বলছি, আমি ইলেকশনের সময় যখন দেখি বিজেপি নেতারা আসেন আর সব ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যায়, তখন আমার মনে হয় আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না, কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকে।
আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথা আমরা কখনো সাপোর্ট করি না। যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন, এটা পার্টির কাজে লাগে না, পার্টি পায় না, এটা মাথায় রাখবেন। আর আমার দরকারও নেই, আর পার্টি 1 টাকা নয়ও নয়। আমি স্টেট বলছি, দরকার হলে ভিক্ষে করে খাবো, কিন্তু এটা আমি করতে দেবো না। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে। তার জন্যই তো এই ফলাফল। আর তিনি যাদের নিয়ে দল গঠন করেছেন, আজকে তারা এই আপ্তবাক্যকে গ্রহণ করবে, এটা মনে করার কোনো কারণ নেই। আর তৃণমূল কংগ্রেস যেটা বলে কাজের সময় ঠিক তার উল্টোটা হয়। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল ঘেটে দেখা যাচ্ছে কলকাতা পুরসভাতেও ভালো মতোই থাবা বসিয়েছে বিজেপি। 144 ওয়ার্ডের কলকাতা পুরসভায় শেষ ভোটে মাত্র 3টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। 2021-এ কলকাতা পুরসভার ভোটে 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, তবে লোকসভা ভোটের ফলের নিরিখে তারা লিড পেয়েছে 98টি ওয়ার্ডে। এই প্রেক্ষাপটে সম্প্রতি উদ্বেগের সুর শোনা গেছিল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি। যারা বড় মাল্টি স্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি। অনেকে বলছেন পুরো এলাকায় খারাপ ফলের পাশাপাশি সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ বাড়াচ্ছে তৃণমূল কাউন্সিলরদের গোষ্ঠীদ্বন্দ্ব, যে অসুখ একের পর এক এলাকায় ছড়াচ্ছে। সম্প্রতি কসবা থেকে পাটুলিতে তৃণমূল কাউন্সিলরদের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। সম্প্রতি কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কসবার রাজডাঙ্গা ও ইন্দু পার্ক এলাকা। সংঘর্ষ, মারপিটের পাশাপাশি ওঠে বোমাবাজি, এমনকি গুলি চালানোর অভিযোগও। কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন তৃণমূলের পার্টি অফিসে ঢুকে তৃণমূলের কর্মীরা তৃণমূলেরই কাউন্সিলরের কপাল ফাটিয়ে দিয়েছেন। বিরোধীদের দাবি, এই প্রেক্ষাপটেই পুরসভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ ক্ষোভে পরিণত হয়েছে। যা ইচ্ছা তুমি করো, কিন্তু তোমার একটা কাজই করতে হবে, তোমার ফুললি তোমাকে লায়েবল থাকতে হবে টু তৃণমূল কংগ্রেস এবং স্পেশালি টু মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির প্রতি তোমাদের দায়বদ্ধ থাকতে হবে। নির্বাচনটা করিয়ে দিতে হবে, বিভিন্নভাবে জিতিয়ে দিতে হবে, তোমাদের দায় হচ্ছে এটা। সেটা পঞ্চায়েতের নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পাশাপাশি তোলপাড় চলছে নেট দুর্নীতির অভিযোগ নিয়েও। পড়ুয়া থেকে বিরোধী সবার ক্ষোভের মুখে মোদী সরকার। আমি যদি পরিসংখ্যানের দৃষ্টিতে দেখি তাহলে কলকাতা পুরসভার 144টার মধ্যে 45টায় বিজেপি এগিয়ে, 121টা পুরসভার মধ্যে 74টা পুরসভাতে ওয়ার্ড ভিত্তিক যদি হিসেব করি তাহলে বিজেপি এগিয়ে আছে। সৌগত রায় বলছেন যে বহুতল অবস্থাপন্ন লোকেরা, ফ্ল্যাটের লোকেরা তৃণমূলকে ভোট দেয়নি, কলোনির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, গ্রামের মহিলারা তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। এটাকে শুধুমাত্র ওই বড় ফ্ল্যাট এই হিসেবে ভাগ করবেন নাকি আরবান আর সেমি আরবান? তার কারণ ওভারঅল পশ্চিমবঙ্গ এবং কলকাতার ওয়ার্ড ধরে খুব শহুরে এবং শহর কেন্দ্রিক এলাকাগুলোতে দেখা যাচ্ছে তৃণমূল সত্যি পিছিয়ে আছে, নাকি এটা শিক্ষিত মধ্যবিত্তরা কোনো কারণে বিরূপ এইভাবে দেখবেন, নাকি একদম সৌগত রায়ের মতো ভাববেন যে ফ্ল্যাটের লোকেরা বাবা তৃণমূলকে ভোট দেয়? এই ভোটটা হচ্ছে সংবিধান হাতে রাখা আর সংবিধান পাশে রাখা, এর মধ্যে পার্থক্য। এর পার্থক্য হচ্ছে সিপিএমের যে রুটি রুজির স্লোগান ছিল, সিপিএম তো ভোট কম পেয়েছে। আসল মুশকিলটা হচ্ছে রুটি রুজির স্লোগানটা করে কমের স্লোগানে পাল্টে গেছে। আমি কোনো রাজনীতির জ্যাঠামশাই নই যে কোনটা সৎ কোনটা অসৎ বলতে হবে। তৃণমূল যেটা বলে দিয়েছে, অর্থাৎ শুরুতেই গৌরচন্দ্রিকায় সেই উপসংহারটা সেরে নিই, সেটা হচ্ছে যত দোষ সিপিএম আর শতরূপ ঘোষ। সুতরাং এটা প্রথমেই মিটে গেল। এইবার কাজের কথায় আসুন, সেটা হচ্ছে সামাজিক ব্যবস্থা একদিকে সংসদীয় গণতন্ত্র। এবার এই যে গণতন্ত্রের যে রূপটা, সেখানে কি হয়, একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, সেখানে মানুষ পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, চাকরি পাবে বেসরকারি বা সরকারি জায়গায়। এইখানে যে চাকরির জায়গাটা, সেটা সিপিআইএম এবার বারবার চেষ্টা করেছে, রুটি রুজি রুটি রুজি রুটি রুজি, প্রত্যেকটি কথায়। ওরা যতবার রুটি রুজি বলেছে, বোধহয় নরেন্দ্র মোদী যতবার নিজের নাম করেছেন তার থেকে অনেক বেশি। কিন্তু যেটা গিয়ে দাঁড়ালো
হলেও তৃণমূল সেই জায়গায় কিন্তু করে কম্মেটা ব্যবহার করলো। এই যে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিশেষ করে শহরাঞ্চলে যারা সকালবেলা উঠে, সত্যিই তো সেই যুব সমাজের সেই ইয়াং ছেলেগুলো যারা চায়ের দোকানে বসে সামনে বালি ইটের হিসেবটা করছেন, তাদেরকে কারা চালাচ্ছেন? তাদেরকে চালাচ্ছেন তৃণমূলের কাউন্সিলর। এবং এখানে তৃণমূল বিজেপির একটা সম্পর্কের কথা বলতে হবে। যারা তৃণমূল এবং বিজেপির সমর্থক আছেন একটু শুনুন যে তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন তাদের দলের যে এমপি জিতেছেন তিনি বিজেপির লোক, বিজেপির লোক বলছেন তাদের দলের লোকরা নাকি অভিষেক বাবুর সঙ্গে আলোচনা করে সব কিছু ঠিক করছেন। তাহলে সাধারণ তৃণমূল এবং বিজেপির সমর্থকরা, যখন আমরা রাজনীতি বিশ্লেষণে বারবার বলি যে তৃণমূল বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব, তার মানে সবাই তৃণমূল আর বিজেপি মিশে গেছেন এমন নয়, তাদের নেতাদের মধ্যে যে সেটিং তত্ত্বের কথা আমরা বলি সেটা কিন্তু আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কখন বলি? কারণ তৃণমূল আর বিজেপির নেতারাই এই কথাটা বলেন। এটা কি করছেন আদতে? সংবিধানটা সরিয়ে রাখছেন, রাষ্ট্র ব্যবস্থা সরিয়ে রাখছেন। মূল প্রশ্নটাই যেটা সৌগত বললেন, এটা ফ্যাক্ট। আমিও বলছি, দেখো নম্বরকে তো আপনি অগ্রাহ্য করতে পারবেন না। এটা ফ্যাক্ট যে বিজেপির সংগঠন নাই থাকতে পারে, কিন্তু বিজেপির ভোটার তৈরি হয়েছে, বিজেপির ভোটার তৈরি হয়েছে, আর বিজেপির ভোটার আরবান ভোটার আছে, ইট ইজ আ ফ্যাক্ট। এবার সেটাকে, সেই আরবান ভোটারকে আমরা তৃণমূলের দিকে কি করে আনবো সেটা নিয়ে আমাদের ভেতরে আত্মসমালোচনা হচ্ছে এবং আমরা এটা নিয়ে চর্চাও করছি যে সেই ভোটার কি করে ট্রান্সফার করব। কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা জিনিস কনফার্ম, যে তৃণমূলের বাংলায় আমরা এখানে যতই বিশ্লেষণ করি, ভোটটা হয় আপনি মমতা ব্যানার্জির ভোটার, নয় আপনি মমতা ব্যানার্জির ভোটার নয়, এর বাইরে কিছু নয়। এখনো অবধি বাংলায় যে ভোটটা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিজেপির ভোটার আছে। না, ধরো 2 বছর আগে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তারা এবার বিজেপিকে ভোট দিল কেন? না, কারণ লোকসভাতে বুঝতে হবে, লোকসভাটা মমতা ব্যানার্জির ইলেকশন না, লোকসভাটায় টিকিটের ওপরে নরেন্দ্র মোদীর নামটা আছে। কিছু তৃণমূলের মানুষ, তৃণমূলের সমর্থক, তৃণমূলের ভোটার লোকসভার সময় দেশের নিরিখে বিজেপিকে ভোট দেয়। এটা আমাকে দেখেই ভোট দেবেন। আরে বিজেপিকে ভোট বেশ খুব দ্রুত বিষয় দেখাতে কিন্তু তৃণমূলের আর বিজেপির ভোটার আছে, দুর্ভাগ্যজনকভাবে সিপিএম আর কংগ্রেসের ভোটার কিন্তু নেই। দেখুন আমি একটু বলি, দেখুন শুভময়দার জ্বালাময়ী রাজনৈতিক ভাষণ আমি শুনলাম, তিনি সংবিধান নিয়ে এতবার কথা বললেন। সংবিধান বদলেছে কংগ্রেস যতবার, উনি হিসাবটা ওনার কাছে নিশ্চয়ই থাকবে। বিশ্বনাথ দাও রয়েছে, ভারতীয় জনতা পার্টি সার্টিফিকেট দিল যে শুধু তোমরা দুজনে আছো। দেশের জন্য বিজেপি ভালো, দেশের জন্য নরেন্দ্র মোদী ভালো, এটা তৃণমূলের মুখপাত্র স্বীকার করে নিচ্ছে। যাই হোক, দেশের জন্য নরেন্দ্র মোদী ভালো, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, বলতেই দেবে না। এত ভালো খারাপে যখন তুল্যমূল্যে বিচার হচ্ছে, এটারও বলুন যে মমতা ব্যানার্জি নিজের বিধানসভা ভবানীপুরে 5টা ভোটে তিনি এত সত্ত্বেও সেই ছেলেটি শুনে নিন যে করেছে সিকিউরিটি ব্রিজ, তার বিরুদ্ধে নিশ্চয় ব্যবস্থা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়ে যে থাপ্পড়টা কষিয়েছিল, 2 বছর বাদে তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছিল রহস্যজনক ভাবে, সেই ঘটনা হবে না। এইটুকু বলতে পারি। আমি আরেকটা কথা বলতে চাই, এই যে এতগুলো কথা হচ্ছে শহর, আমি শুরু একবার বলেছিলাম যেটা, দেখুন শহরের মানুষ বুঝে গেছে তৃণমূল মানে এরকম কাটমানি, সিন্ডিকেট, লুটতরাজ, লুম্পেনগিরি, হুলিগানিজম, ভ্যান্ডালিজম। সেই কারণে শহরের মানুষ, শিক্ষিত মানুষ তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি সঠিকভাবেই বলেছেন যে এটা রাজনীতির চর্চার জায়গা, যে কেন এতগুলো পুরসভাতে যে দল মানে তার পরাজয় ঘটলো সেই দল কেন এগিয়ে আছে বা বিরোধীরা কেন এগিয়ে আছে। সাধারণভাবে তার দুটো ব্যাখ্যা একদম পরিষ্কার। একটা হলো যে মানে স্লাম এলাকাগুলোতে, যেটা সৌগত রায় সঠিক বলেছেন, স্লাম এলাকাতে যারা ভোটার ছিলেন তারা অনেক নির্ভরশীল, অর্থাৎ তারা লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভরশীল, সরকারের বিভিন্ন প্রকল্প, তারপরে 100 দিনের কাজ থেকে শুরু করে বা আপনার সরকারের অন্যান্য যে প্রকল্পগুলো, তার উপর স্বাস্থ্যসাথী থেকে, ফলে নির্ভরশীল ভোটার স্লাম এলাকায় প্রচুর। ফলে তারা কিন্তু অর্গানাইজড ওয়েতেই ভোট দিয়েছেন এবং তাদেরকে এনে ভোট দেওয়ানো হয়েছে। উল্টো দিকে যদি আরবান মানে যেই এলাকাগুলোতে সম্ভ্রান্ত পরিবারের লোকরা থাকেন, আবাসনগুলোতে, সেখানে ভোটাররা নির্ভর নয়, স্বাধীন ভোটার। ফলে স্বাধীন ভোটাররা স্বাধীনভাবে মতামত দিয়েছেন। এবার আপনি আমায় প্রশ্ন করবেন যে ওই স্বাধীন ভোটাররাই তো ওই সব ওয়ার্ডে
পুরসভা নির্বাচনে তৃণমূলকে দিয়েছিল, এবার কেন বিজেপিকে দিল? তার মাঝে যেটা পুরসভা নির্বাচন এবং এই নির্বাচনের মাঝে যে 2 বছর রয়েছে তার মধ্যে শিক্ষা দুর্নীতিটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে। আমি আপনাকে বলছি, আমরা বলছিলাম না যে দুর্নীতি কোনো ইম্প্যাক্ট ফেলেনি, সাধারণ মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে যে শিক্ষার একটা প্রভাব অবশ্যই। কলকাতা পুরসভার যে ভোটই হয় না, যদি এরকম ভাবে ভোট হতো ফলাফল সম্পূর্ণ অন্যরকম। গণতান্ত্রিক নির্বাচন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সত্যিই তো যারা নিম্নবিত্ত মানুষ তারা ভোট দিয়েছেন তৃণমূলকে বা কিছু, একেবারে হিটলারকে ভোট দিয়েছিল একেবারে শিক্ষিত জার্মানির মানুষজন, ফলে এক সময় যাকে ভোট দেওয়া হচ্ছে সে আগামী দিনে হিটলার হতেই পারে। বলছি সৌগত রায়ের যে কথাটা আমরা শুনলাম, সত্যি কথা বলতে উনি যে বিরাট একটা অন্যায় বা বেআইনি কোনো কথা বলেছেন, আমরা এটা মনে করি না। সাধুবাদ জানাবো যে আত্মসমীক্ষা করছেন এবং কোথায় খুব অল্প সময় যে কোনো একটা দল আমার সরকারটা পলিসি এনেছে, আমার পলিসির ফলে কোন পপুলেশন গ্রুপকে আমার পক্ষে আনতে সুবিধা হয়েছে, যে আমার পক্ষে আজ অব্দি নেই তার জন্য নতুন আমায় কি করতে হবে, এটা যে কোনো নেতা তার দলীয় কর্মী সভায় আলোচনা করবেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। আমার মনে হয় অপরাধ যেটা কুণাল ঘোষ কি উদয়ন গুহরা মঞ্চে দাঁড়িয়ে কোনো রকম লজ্জা শরম ছাড়া বলছেন যে যেখানে লোকে আমাদেরকে ভোট দেয়নি সেখানে সরকারি প্রকল্প পাবে না। আমি বলছি সুমনদা, ভারতের 11টা রাজ্যে এইবারের লোকসভা ভোটে বিজেপির আসন শূন্য, পাঞ্জাব থেকে শুরু করে তামিলনাড়ু, সিকিম, তোমরা জানো মণিপুর, 11টা রাজ্যে। আজকে যদি বিজেপি বলে যে ওই 11টা রাজ্যে কেন্দ্রের সরকারের একটা কাজ হবে না, এই যে সরকারের টাকাটাকে, এবং এটা খালি কুণাল ঘোষকে উদয়ন গুহকে কেন বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, না আমি বলছি যদি বলে তা আমি বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে আমরা দেখিনি একটা মিটিং এ গেছেন, লোক হয়নি, বলছেন লক্ষ্মী ভান্ডারের মেয়েরা আসেনি কেন, লক্ষ্মী ভান্ডারে যে টাকা পাচ্ছে তিনি ওনার মিটিং এ যেতে পারতো। কিন্তু আমি বলছি বিজেপির শরিক জেডিইউর এক নেতা একই কথা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার মানুষের টাকা প্রকল্পটা তৈরি করেছেন এবং শুরু করেছেন মমতা ব্যানার্জি, ঠিক আছে। এই যে এখন বিজেপি ফলাও করে বলছে আমরা এগুলো বলি না, মনে পড়ে নরেন্দ্র মোদীর সভা থেকে কুচবিহারের বিজেপির নেত্রী বলেছিল আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো যদি সরকারে আসি। তো এত এখানে ধোয়া তুলসী পাতা হয়ে লাভ নেই, ধোয়া তুলসী পাতা হয়ে লাভ নেই। তৃণমূলের একাংশের বিরুদ্ধে হঠাৎই খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, কি কারণে? ড্যামেজ কন্ট্রোল, শহরে মানুষের মন ফিরে পাওয়ার চেষ্টা, এইসব প্রশ্নে যখন তোলপাড় হচ্ছে বঙ্গ রাজনীতি, তখন গোটা দেশ উত্তাল। একের পর এক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং লক্ষ লক্ষ পড়ুয়ার অনিশ্চিত জীবন নিয়ে। আর এই আবহে সংসদ অধিবেশনের শুরুর দিন থেকে নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরতে শুরু করল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা। নরেন্দ্র মোদী থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংসদ হিসেবে শপথ গ্রহণের সময় বিরোধী বেঞ্চ থেকে উঠল স্লোগান, সংবিধান হাতে তুলে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। শপথ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই বিরোধী বেঞ্চ থেকে নিট নিট শেম শেম স্লোগান উঠতে থাকে। ধর্মেন্দ্র প্রধান নেট নেট বিতর্কে এই দিন ফের সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 15 দিনের পরিসংখ্যান দিয়েছেন রাহুল। সেখানে নিট কেলেঙ্কারি, নেট পিজি বাতিল থেকে ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁসের উল্লেখ করেছেন তিনি। जो घोटाला हुआ है इसलिए उनको धर्मेंद्र प्रधान का रिजाइन करना चाहिए। जब वो प्रोसेस शुरू हुआ था उस टाइम तो धर्मेंद्र प्रधान मिनिस्टर था, जब ये 7 फेज में आया तब भी धर्मेंद्र प्रधान है। ये घोटाला ठीक से सुप्रीम कोर्ट का अंडर से सुपरविजन में इस घोटाला का पूरा इंक्वायरी होगा तो बहुत सा बीजेपी का नेता और मिनिस्टर लोग अरेस्ट हो जाएगा। जुडिशरी डूइंग हिंदुस्तान में जुडिशरी सर्वप्रधान होता है और जब जुडिशरी कोई मामला को टेकअप कर लेती है तो फिर दूसरे को इंटरफेयर करने का, बोलने का कोई अधिकार नहीं है। लेट जुडिशरी विल डिलीवर हिज वर्डिक्ट। সংসদের ভিতরে যখন বিরোধীরা মোদী সরকারকে কোণঠাসা করতে সক্রিয়, তখন সংসদের বাইরে বিক্ষোভ দেখালো কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। সংসদের বাইরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এনএসইউআই এর কর্মীরা। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। শিলিগুড়িতেও বিক্ষোভ দেখালেন ছাত্র পরিষদের সদস্যরা। এদিন কলেজ মোড় থেকে শুরু করে শিলিগুড়ির ভেনাস মোড় পর্যন্ত মিছিল করে তারা। তারপর ভেনাস মোড়ে বিক্ষোভ দেখানো হয়।